একেবারে কুলিয়ে উঠতে পারছে না। আমি নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্তের কথা ছেড়ে দিচ্ছি, মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তরা হাঁসফাঁস অবস্থায় পড়ে গেছে, অস্থির হয়ে যাচ্ছে। আজকে যেটার দাম 50 টাকা, কালকে সেটার দাম 70 টাকা, আজকে যেটার দাম 100 টাকা, কালকে সেটার দাম 120 টাকা। এই যখন অবস্থা, এবং জিনিসগুলো কি যেগুলো আমাদের প্রতিদিনকার জীবনে দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়, সেই জিনিসগুলোর দাম। বর্তমান যে বাজারে এক সপ্তাহ গেলে আমার মনে হয় যে 2-3 ফ্যামিলির সদস্যের 50,000 টাকা দিয়ে এক মাস চলা আসলেই কঠিন। আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিলেন না এখন ভালো আছেন? এখন কোনো ক্রমেই ভালো নাই। আওয়ামী লীগের সময় আমরা ভালো ছিলাম, জিনিসপত্রের দামও সস্তা ছিল এবং মানুষের মনে একটা স্বস্তি ছিল, কিন্তু এখন সেই বিষয়টা নাই, একদম নাই। মানে এখন কি কি সমস্যা মনে করছেন? এখন জিনিসপত্রের দাম, এখন সেই পুরানো আলু 80 টাকা করে কিনতে হচ্ছে। যে উনি চাচ্ছেন সংস্কারটাও করতে, এবং সংস্কারের ব্যাপারে আসলে কোন কোন ক্ষেত্রে কি কি সংস্কার কোন সময়ের মধ্যে উনি করতে চাইছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে সম্মানিত বন্ধুগণ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কড়াভাবে সমালোচনা করেছে এবারে ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা প্রফেসর ইউনূসের কঠিন সমালোচনা করেছে। তিনি বলেছেন যদি দেশের এই বেসামাল পরিস্থিতি সামাল দিতে না পারে তাহলে তিনি পদত্যাগ করে যেন চলে যায়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এছাড়াও ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার যে কাজকর্ম করছে, ইদানিং তাদের যেই অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে তা থেকে মনে হয় না তারা দেশ চালাতে বেশিটা সাফল্য অর্জন করতে পারবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মনে হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানার মতামত যেটা, তিনি মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে সময় নিচ্ছে এবং জনগণের সময়, দেশের সময় নষ্ট করছে। এছাড়াও ব্যারিস্টার রুমিন ফারহানা জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়েও কথা বলেছে। চলুন কথা না বাড়িয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা কি বলল এবং প্রফেসর ইউনূস যে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছে 4 বছরের কম সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে, তিনি সংস্কার করে নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচন দিবেন। তো ব্যারিস্টার রুমিন ফারহানা বলছে এখানে কত সময় কি সংস্কার করবেন তা স্পষ্ট করে বললে আসলে ভালো হতো তার জন্য। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি ব্যারিস্টার রুমিন ফারহানার মতামত কি, তিনি কি বললেন প্রফেসর ইউনূসকে সমালোচনা করে। আজারবাইজানে তিনি আগে সম্ভবত ইন্টারভিউটা দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আল জাজিরা টেলিভিশনকে জানিয়েছেন যে নির্বাচিত সরকার সাধারণত 5 বছর থাকে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার 5 বছর থাকবে না, কম থাকবে, 4 বছরের কথা তিনি বলেছেন, 4 বছর। কিন্তু তিনি থাকবেন কি থাকবেন না, মানে তিনি থাকবেন কি না এই বিষয়টা পরিষ্কার না, যে অন্তর্বর্তী সরকার সাধারণত 4 বছর হতে পারে। তো এটা নিয়ে আজকে গণমাধ্যমে যে কথা এসেছে সেটাকে ওনার যে প্রেস সচিব আছেন তিনি বলেছেন যে এটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সেই জায়গাটায় সেটা একটু পরিষ্কার করবেন। সেই সাথে সংস্কারের কথাটা যেহেতু এসেই গেল, সংস্কার নিয়ে আমরা বেশি কথা শুনছি বিএনপির পক্ষ থেকে। সংস্কার নাকি নির্বাচন, সংস্কার করে কি নির্বাচনে যাব নাকি নির্বাচনের আগে সংস্কার করবো, এটা নিয়ে তো যথেষ্ট আলোচনা হয়েছে। আপনারা যতটা চাচ্ছেন, আপনারা যেটা দেখছি গত 3 মাস ধরে গণমাধ্যমে, নির্বাচনটাকে আপনারা বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন, সেই জায়গাটা কেন, মানে সংস্কারটা আগে নয় কেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার যে ইন্টারভিউটার কথা আপনি বলছেন আল জাজিরা, সেটা আমি দেখেছি এবং সেখানে উনি বলেছেন যে 4 বছর হয় একটা নির্বাচিত সরকারের মেয়াদ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তার চেয়ে নিশ্চয়ই কম হওয়া উচিত এবং বেশ কম হবে বলেই তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তবে একই সঙ্গে এটাও খুব স্পষ্ট ওনার বক্তব্য থেকে যে উনি চাচ্ছেন সংস্কারটাও করতে, এবং সংস্কারের ব্যাপারে আসলে কোন কোন ক্ষেত্রে কি কি সংস্কার কোন সময়ের মধ্যে উনি করতে চাইছেন, এটা যদি উনি ওনার 100 দিনের বক্তব্যে আরও একটু স্পষ্ট করতেন তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই নানান রকম আলাপ আলোচনা চলছে, আপনি আমাকে প্রশ্ন করছেন আমি উত্তর দিচ্ছি, এই প্রশ্নগুলো আসলে আরও সহজ হতো, আরও ক্লিয়ারলি আমরা সকলেই বুঝতে পারতাম যে আমরা আসলে কোন পথে যাত্রা শুরু করেছি। আমরা নির্বাচনের পথে যাত্রা শুরু করেছি, এটা কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজার নিজেই স্বীকার করেছেন, চালু হয়ে গেছে। নির্বাচন কমিশন গঠিত হবে কয়েকদিনের মধ্যেই, নির্বাচন কমিশন
বিষয়ক যেই কমিটি গঠন করা হয়েছে, যে কমিশন গঠন করা হয়েছে নির্বাচন সংস্কার বিষয়ে, যে কমিশন গঠন করা হয়েছে, তারাও 31শে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে তাদের রিপোর্ট পেশ করবেন। তারা কি কি সংস্কার চান আমরা দেখব, এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও কিন্তু প্রস্তাব চাওয়া হয়েছে। বিশেষ করে সংবিধান সংশোধন কমিটি, নির্বাচন কমিশন সংক্রান্ত যে কমিটিগুলো আছে, তারা কিন্তু বড় বড় রাজনৈতিক দলগুলোর কাছেও তাদের রোড ম্যাপ বা তারা কি ভাবছে সংস্কার নিয়ে সেটিও জানতে চেয়েছে। সো আমি মনে করি যে এক ধরনের আলাপ আলোচনার মধ্য দিয়েই কিন্তু বিষয়টি এগোচ্ছে। তারপরেও কিছু জায়গায় তো অস্পষ্টতা থেকেই যায়, এবং সেই অস্পষ্টতা আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গেই পরিষ্কার হওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। বলেছেন যদি রাজনৈতিক দলগুলো না চায় তাহলে নির্বাচন আগেও হতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি। মানে এখন দেখুন, 31শে ডিসেম্বরের পরে তিনি আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকার বসবে। সেখানে রাজনৈতিক দলগুলো যা মনে করে, যেভাবে তারা চায়, সেভাবে নিশ্চয়ই তারা তাদের মতামত প্রকাশ করবে। তবে আজকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা দীর্ঘ ইন্টারভিউ এসছে ডেইলি স্টারে। সেই ইন্টারভিউটা দেখলে আসলে বিএনপি দল হিসেবে কি ভাবছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোরও কার কি মানে অবস্থা, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা ব্যর্থতা, তাদের কাছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর কি প্রত্যাশা, নির্বাচন এবং সংবিধান সংস্কার নিয়ে বিএনপি কি ভাবছে, এই বিষয়গুলো কিন্তু খুব পরিষ্কার হয়ে যায়। সংবিধান সংশোধন করা নিয়েও যেহেতু ব্যাপক আলোচনা হচ্ছে, আমি একটা কথায় দিয়েই শেষ করি। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, নির্বাচিত সরকার ছাড়া জনগণের ম্যান্ডেট আছে সংবিধান সংস্কার করবার, সংবিধান পরিবর্তন করবার, পরিমার্জন করবার। এই ম্যান্ডেটটা আসলে কোথা থেকে আসলো? এক। দুই হচ্ছে, যদি সংবিধান আবার নতুন করে লিখবার প্রশ্ন আসে, যেটা একটা ছোট্ট গ্রুপ অফ পিপল অনেকে বলছেন, তাহলে তো আসলে নতুন করে আবার গণপরিষদের জন্য নির্বাচন করে, গণপরিষদ গঠন করে, তাদেরকে সংবিধান সংশোধন বা লিখনের ম্যান্ডেট দিয়ে আবার একটা নির্বাচনের দিকেই যেতে হয়। অ্যাটর্নি জেনারেল তো বলেছে যে এই সরকার এই সংবিধান সংশোধন করতে পারবে কিনা সেটা আরো খতিয়ে দেখা হবে। কনফার্ম কিছু বলেন না। আমি যেহেতু দলের মহাসচিব, আমাদের যেই বক্তব্য দিয়েছে সেটাই আমাদের দলের স্ট্যান্ড। অ্যাটর্নি জেনারেল তো রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল, তিনি তার বক্তব্য তার মতন করে নিশ্চয়ই দেবেন, কিন্তু বিএনপি একটা দল হিসেবে যা বলবে অ্যাটর্নি জেনারেল সেই কথার ইকো হবে, এটা যেন না হয়। আমরা অতীতে দেখেছি অ্যাটর্নি জেনারেলগুলো রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল না হয়ে বিশেষ দলের অ্যাটর্নি জেনারেল হয়েছে। তো এই জায়গাটাতে আমি মনে করি যে অ্যাটর্নি জেনারেল যদি বিএনপির কথা প্রতিধ্বনি না করে, সেটা বরং অনেক বেশি ভালো দৃষ্টান্ত দেখাবে। জাস্ট একটু চিন্তা করেন, যখন মানুষ একেবারে কুলিয়ে উঠতে পারছে না, আমি নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্তের কথা ছেড়ে দিচ্ছি, মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তরা হাঁসফাঁস অবস্থায় পড়ে গেছে, অস্থির হয়ে যাচ্ছে। আজকে যেটার দাম 50 টাকা, কালকে সেটার দাম 70 টাকা, আজকে যেটার দাম 100 টাকা, কালকে সেটার দাম 120 টাকা। এই যখন অবস্থা, এবং জিনিসগুলো কি যেগুলো আমাদের প্রতিদিনকার জীবনে, দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়, সেই জিনিসগুলোর দাম বাংলাদেশে প্রতি মাসে খাদ্যপণ্যের দাম বাড়ে, প্রতি মাসে। বাজার কেন, সকল ক্ষেত্র নিয়ন্ত্রণ করা যাবে। সিন্ডিকেট একদিনে কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতে বলে নাই, এই সিন্ডিকেট একদিনে তৈরি হয় নাই। শ্রীলঙ্কা যদি ঘুরে দাঁড়াতে পারে, বাংলাদেশ কেন ঘুরে দাঁড়াতে পারবে না? শ্রীলঙ্কায় টাকা দিয়ে, কয়েকশো গুণ বেশি টাকা দিয়েও কিচ্ছু পাওয়া যাচ্ছিল না এক সময়, ইলেকট্রিসিটি ছিল না, তাদের কিচ্ছু ছিল না। সেই জায়গা থেকে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াইছিল বছর খানেকের মধ্যে। এবং বাংলাদেশের মানুষ কি ভয়ানক অবস্থায় আছে। আমি উচ্চ মধ্যবিত্ত কথাটা বলছি এই কারণেই যে আপনারা কিছুদিন আগেই নিশ্চয়ই ওমর সানি চিত্রনায়ক, তার স্ট্যাটাস দেখেছেন। তারা দুজনেই ইনকাম করেন, মৌসুমী এবং ওমর সানি। তাদেরকে আপনারা মধ্যবিত্ত বা আমরা মধ্যবিত্ত বলতে পারি না, তারা উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্তের পর্যায়ে পড়েন। তারা যদি লিখতে বাধ্য হন যে কি বাজার করব রাষ্ট্র তুমি ঠিক করে দাও, তাহলে মানুষ কেমন আছে এটা আপনাদের বোঝা উচিত। কেমন আছে সাধারণ মানুষ? মানুষ চাকরি হারিয়েছে, মানুষের বেতন কমেছে, কেউ কেউ চিরস্থায়ীভাবে শহর ছেড়ে চলে গেছে গ্রামে। সানেমের রিপোর্ট বলছিল 42% মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। ব্র্যাক পিপিআরসির রিপোর্টও একই ধরনের কথা বলেছে। কি করে বাংলাদেশ সরকার এখনো একটি জরিপ করলো না? কেমন আছে দেশের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, সেটা জানবার কি একটু ইচ্ছে হয়নি সরকারের? আমি খুব মজার একটা তথ্য দেই। আমরা যদি একটু ডেইলি স্টারের দিকে তাকাই,
টেলিস্টার একটি জরিপের রিপোর্ট প্রকাশ করে। সেই জরিপটি বলছে যে 3% শহুরে দরিদ্র পরিবার সারাদিনে এক বেলাও খেতে পায় না। 8% শহুরে দরিদ্র পরিবার না খেয়ে ঘুমাতে যায়। 12% ঘরে খাবার নাই, আর 21% বেশি ঘরে পর্যাপ্ত পরিমাণে খাবার নাই। আমার প্রশ্ন সরকারের কাছে, এই জরিপ যা বলছে 8% উপরে বেশি পরিবার না খেয়ে ঘুমোতে যায়, কিংবা 3% বেশি পরিবার সারাদিনে এক বেলাও খায়নি, সেই ব্যাপারে কি বলবে সরকার? কিছুদিন আগেই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনটি বলছে 68% মানুষ বাংলাদেশে খাবার কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে। তাদের কেউ ঋণ করছে, কেউ সম্পত্তি বিক্রি করছে। সম্পত্তি বিক্রির তালিকায় আছে 64% মানুষ, এবং ঋণ করে খাচ্ছে 29% মানুষ, তাদের সঞ্চয় ভেঙে ফেলেছে। 10%-এর বেশি পরিবার গত 12 মাসে যা সঞ্চয় করেছিল তার পুরোটাই খাবারের দাম চুকাতে গিয়ে তাদেরকে ব্যয় করতে হয়েছে। সেই সঙ্গে সিপিডি বিস্ময়কর তথ্য আরেকটি সেটা প্রকাশ করেছে অল্প দুদিন হলো। সেই তথ্য বলছে দক্ষিণ এশিয়ায় খাবারের দামে বাংলাদেশ নাকি সবচেয়ে ওপরে। এখানে আধা কেজি পাউরুটির দাম 62 টাকা, যেখানে পাকিস্তানে মাত্র 45 টাকা, ভারত এবং নেপালে 48 টাকা। আর যেই শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে, সেই শ্রীলঙ্কায় আধা কেজি পাউরুটির দাম মাত্র 50 টাকা। পাউরুটি তো কোনো বড় লোকের খাবার নয়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে পাউরুটির একটা ফর্ম বনরুটি, এটা যারা শ্রমিক, রিক্সা চালান কিংবা ভ্যান চালক, তারা দুপুরের প্রখর রোদে একটু নজর করলেই দেখবেন চায়ের সঙ্গে একটা বনরুটি তাদের খাওয়া, কিংবা বিকালের নাস্তা হিসেবে তারা বনরুটিকেই বেছে নেন। ভাত বা অন্যান্য ভারী খাবারের চেয়ে এই খাবারটি সাশ্রয়ী, পেটেও থাকে, আবার তাদের খুব বেশি খরচও হয় না। সেই পাউরুটি কিনতে দক্ষিণ এশিয়ায় এখন সবচেয়ে বেশি দাম দিতে হচ্ছে বাংলাদেশকে। গরুর মাংসের কথা ছেড়েই দেই, শুধু ছোট্ট একটা তথ্য দেই। 1 কেজি গরুর মাংস যেখানে বাংলাদেশে প্রায় 700 টাকা, সেখানে 350 টাকার পাওয়া যাচ্ছে গরুর মাংস পাকিস্তানে। আমাদের ভুলে গেলে চলবে না যে একই সঙ্গে ভয়ঙ্কর বিভৎস লুটপাট হয়েছে বাংলাদেশে গত কয়েক বছরে বাংলাদেশে জবাবদিহিতাহীন সরকার ছিল, যেই সরকার তথ্য গোপন করেছে। বাংলাদেশে আছে ভীষণ রকম গোষ্ঠীতন্ত্র, এবং বাংলাদেশে আছে সেই অলিগার্করা যাদের হাতে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে গুটি কয়েক অলিগার্কের হাতে তুলে দেওয়া হয়েছে। সুতরাং এই সার্বিক বিবেচনায় বাংলাদেশের তো আসলে এই পরিস্থিতি হবারই কথা ছিল। আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিলেন না এখন ভালো আছেন? এখন কোনো ক্রমেই ভালো নাই। আওয়ামী লীগের সময় আমরা ভালো ছিলাম, জিনিসপত্রের দামও সস্তা ছিল এবং মানুষের মনে একটা স্বস্তি ছিল, কিন্তু এখন সেই বিষয়টা নাই, একদম নাই। মানে এখন কি কি সমস্যা মনে করছেন? এখন জিনিসপত্রের দাম, এখন সেই পুরানো আলু 80 টাকা করে কিনতে হচ্ছে। পুরানো আলু যেটা এখন মিষ্টি হয়ে গেছে সেটা 80 টাকা করে কিনতে হচ্ছে। এটা কিভাবে সম্ভব? এই সময় তো সেটা 25 টাকা 20 টাকা থাকার কথা। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষ এখন দীর্ঘশ্বাস চাচ্ছে, ভুল করছে, তারা বুঝতে পারছে। তারা এই ছাত্র জনতা এই আন্দোলন করে এরা ভুল করেছে, অবশ্যই ভুল করেছে। এর জন্য জাতি এখন আসলে এই কলঙ্কমুক্ত হইতে হবে। ছাত্র জনতার যে আন্দোলন করে যে সরকারটা নিয়ে আসছে, এটা ভুল করেছে মনে করছেন? রিটার্নিং সরকার ভুল করছে। তাদের যা করার দরকার তা না করে তারা কোনটার নাম পরিবর্তন করবে, কারে রাজনীতি করতে দিবে, এটা তাদের কাজ না। এটা হলো জনগণের কাজ। ভোটের মাধ্যমে তারা নির্ধারণ করবে তারা কাকে ভোট দিবে, কাকে ভোট দিবে না। এটা রিটার্নিং সরকারের কাজ না। এই যে ইদানিং যে আপনার উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে, অনেকেই বলছে যে টাকা খেয়ে নিয়োগ করা হচ্ছে, অনেকে বলছে পরিচিত লোকজন নিয়োগ করা হচ্ছে, এটা কিভাবে দেখছেন আপনি? অনেক কিছু বেরিয়ে আসছে না, ফলের বিড়াল বেরিয়ে আসবে, হয়তো একটু সময় লাগবে। মানুষ এখন বুঝতে পারতেছে যে এটা কিভাবে সম্ভব। একই বিভাগ থেকে 13 জন, কিভাবে সম্ভব? আর কোথাও লোকজন নাই, এবং এক বিভাগ থেকে 13 জন উপদেষ্টা। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? অন্য বিভাগ নাই, সেখানে গুণী লোকজন নাই, এবং যাদেরকে নির্বাচন করা হচ্ছে কোন হিসাবে তাদেরকে নির্বাচন করা হচ্ছে? আসলে এটা সবকিছুই থলের বিড়াল বেরিয়ে আসবে, এবং বিপ্লবের পিছনে অনেক বড় ধরনের কিছু ছিল যেটা হয়তো এখনো বেরিয়ে আসে নাই, কিন্তু হয়তো এক সময় বেরিয়ে আসবে। তখন মানুষ এটা হিসাব মিলাতে পারবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই বিপ্লব একটা পূর্ব পরিকল্পিত বিষয় ছিল, এবং এটা মাস্টার মাইন্ড করে করা হয়েছে। তবে এটা ঠিক হয়নি। মানুষের জন্য এখন মানে লজ্জা পাচ্ছে যে তারা ভুল করছে, প্রতি পদে পদে তারা মানে ভুল করছে, স্বীকার করে তারা।
আপনি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করেন, একই কথা বেরিয়ে আসবে যে তারা ভুল করছে। বর্তমান যে বাজারে এক সপ্তাহ গেলে আমার মনে হয় যে 2-3 ফ্যামিলির সদস্যের 50,000 টাকা দিয়ে 1 মাস চলা আসলেই কঠিন। দুর্ভিক্ষ মরলে আমি মরবো, আসিফ নজরুল মরবে না উপদেষ্টা নাহিদ ইসলাম মরবে? রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কি কোনো কমতি আছে? বড় বড় ডিনার পার্টি হইতেছে। আমি একটা রিক্সা চালক নিয়ে গেছিলাম, আমাদের কপালে 1 কাপ চাও মিলে নাই। এদেশে দুর্ভিক্ষের মেলা বসবে, এদেশে দুর্ভিক্ষের মেলা বসবে। আপনারা বৃক্ষ মেলা শুনছেন না? এই সামনে আসবে দুর্ভিক্ষের মেলা। কারণ আমাদের কথাগুলো কিন্তু শুনতে চাইবে না। আমরা নিম্নস্তরের মানুষ, আমাদের চেয়ে নিচে কোনো লোক নাই। তো আমরা নিচের এই কথা কি উপর মহল পর্যন্ত পৌঁছাবে? ওনারা যা বলবে, ধরেন 1 গ্লাস পানি ঢাললে 1 ফোঁটা আমার উপরে পড়বে, এটাই হবে। কিন্তু আমি যদি এনে 1 বালতি মারি, ওনারা নাকি আমি পৌঁছাইতে পারবো? আমাদের কথা যতই মূল্যবান হোক, ওরা কি সহজে কাজে নেবে? কারণ দুর্ভিক্ষ মরলে আমি মরবো, আসিফ নজরুল মরবে না উপদেষ্টা নাহিদ ইসলাম মরবে? আজকে 1 কেজি তরকারি কিনে নিয়ে আমি ঠিক মতো খাইতে পারতাছি না। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কি কোনো কমতি আছে? বড় বড় ডিনার পার্টি হইতেছে। আমি একটা রিক্সা চালক নিয়ে গেছিলাম, আমাদের কপালে 1 কাপ চাও মিলে নাই। ওই ডক্টর ইউনূস কি দরিদ্র? ওনার ভিতরে কি আত্মীয়তা নাই? কই আছে কন্তদি? আমরা ওই কয়েকটা রিক্সা চালক ওনার বাসভবনের সামনে গেছিলাম, উনি আমাদের 1 কাপ চা খাওয়াইলে কম পড়তো। কিন্তু অনেক কি বলবেন যে এই সুযোগগুলা এখন দেশবাসী যখন দেখছে না, তখন ওই ইসকন বিভিন্ন ধরনের সংগঠনেরা আমাদের ওই কোমলমতি সন্তানদেরকে নষ্ট করার পায়তারা করতেছে। তারা নিয়ে শ্রীরামের নাম শিখাবে না, তারা নিয়ে কিশোর গ্যাংয়ে দিব, কিশোর গ্যাংয়ে দিয়ে ওই অস্ত্র ধরাই দিব, বুঝছেন? ওই দেশ যে শান্তি সম্প্রীতি, এটা নষ্ট করার অন্যতম একটা পায়তারা। ওই যে আমাদের দেশে যে মানবাধিকার আছে না, এই মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে রিক্সা চালকদের বুকের ওপর পাড়া দেয়া। ওটা হলো অস্ত্র বেচা মানবাধিকার, আর এই বাংলাদেশ হলো শ্রম বেচা। আমাদের শ্রমিকরা বিদেশে কাম করতে যায়, তো ওই অস্ত্র বেচা মানবাধিকার এই দেশে প্রতিষ্ঠা করার কারণে এই রিক্সা চালকরা মানবাধিকার বঞ্চিত। এই কথাগুলো কি দেশবাসী শুনবে না? দেশবাসী দেখবেন এবার কি কমেন্ট করে, এবার কব রিক্সাওয়ালা বাঁচা, যে রিক্সাওয়ালা বেশি কথা বলে। একটা পুলিশের কাছে পেয়েছে, কেন সত্যি কথা আমরা কমু কইব, ওরা বিএমপি করে, জামাত করে, অমুক করে, সুমুক করে, বইরে দে হাত করা লাগে, আমাকে লয়ে যাবো কি সেন্টার জেলে, আমাকে ঠিকানা হইব সেন্টার জেল। তখন আমি 3 চাকা চালাইতাম না, পেটে মরো বাইতে বউ মরতেছে, পোলা কানতেছে, মাদ্রাসার বেতন দিতাম না, এই আমাকে অবস্থা। সত্য কথা কোন জায়গায় কমু, কোন জায়গায় কমু দেন, এই জায়গায় যাই সত্য কথা কমু। সত্য কথা কইলে হাত করা, সত্য কথা কইলে বিএমপি, সত্য কথা কইলে জামাত। কারণ আমরা কিছু না, আমরা পেটের তাই রিক্সা চালাই। ওই রিক্সা চালাম, ওই যে রাস্তায় প্যাসেঞ্জার আছে, দূরপাল্লার মানুষ আইতে পারে না, দূরপাল্লার মানুষ আইতে পারে, ব্যবসা করতে পারে, তাহলে আমাকে রিক্সা উঠবো কেটা? স্থানীয় মানুষ রিক্সা উঠে, হ্যাঁ সিএনজি দিকে 5 টাকা 10 টাকা 50 টাকা যাইবে, টাকা আছে। দূরপাল্লার মানুষ আইয়া ব্যাগ ট্যাগ লইয়া, কাঠি বস্তা লইয়া আমাকে রিক্সা উঠে, 50 টাকা ভাড়া দেয়, সারাদিন পরিশ্রম করে 500 টাকা পাই, জীব পোলাপান লইয়া বাসি। এইটা তো আমাকে বন্ধ। তো এই যে হাজার হাজার রিক্সা আমরা বয়ে রয়েছি, প্যাসেঞ্জার আছে, যাত্রী আছে। এখান থেকে গুলিস্তান গেছে আগে 50 টাকা, গুলিস্তান করলে 30 টাকা যাবা, গেলে যাও না, কারণ জানে মানুষ নাই, দূরপাল্লার মানুষ নাই না, দূরপাল্লার মানুষ কই। তাইলে আমাকে সত্য কথা কইতে হইলে সেন্টার জেল, বিএমপি জামাত। আমাকে টাকা, আমাকে সব, আমাকে টাকায় গাড়ি, আমাকে টাকায় বাড়ি, আমাকে টাকায় ব্রিজ, আমাকে টাকায় লঞ্চ, আমাকে টাকায় কারবার। কার টাকা কইতে পাইছে? টাকা আছে জনগণের টাকা, এই জনগণের টাকা। মাথার গাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করি, 9 টাকা 6 টাকা মোবাইলে পড়ি, সন্ধ্যার সময় দেই নাইকা, কথাই কইতাম না। এটা বাংলাদেশ কি এর বয়? সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ আসিল যে সময় 2 নেতা আসিল, ঠিক ওই সময় সোনার বাংলাদেশ ছিল। এখন যে ওই নেতার পরে যে রাইছে, এখন সোনার বাংলাদেশ নাই। যুদ্ধ অপরাধী নাইলে কবে কি ওই বোমাবাজ করছে। এই তো আমাকে গরিব আর কি। এর লেগে সত্য কথা কইতে নাই, রিক্সা চালাই পেটে দেয় ওই পন্থই, পাইলে বাবু না পাইলে যাইয়া খেতা মুড়া দিয়ে ঘুমাই থাকুন, ব্যাস পুরো সে সারপোকায় কামড়ায় মেরে লাগবে, এইটাই বেশি ভালো। সালমান এফ রহমান, তিনি দেশ থেকে প্রায় $30 মিলিয়ন এফডির মাধ্যমে দেশ থেকে নিয়ে পালিয়ে গেছে। আমি একটা রিক্সা চালি খাই, দিন কামাই এনে সন্ধ্যার সময় বাজার করলে 1 টাকা থাকে না, আমার রুম ভাড়া কই থেকে দেবো, বাসা ভাড়া কই থেকে দেবো? সরকারের সুৎখোর ঘুষখোর মাদক সেনাবাহিনী পুলিশ প্রশাসন নিয়ে পকেটের ভিতরে তার আস্থাটা ঘিরে রেখেছে। হাসিনার 1 টাকা খাইছি না, শেখ মুজিবুর 1 টাকা খাইছি না, কিন্তু আমার বাপ শেখ মুজিবুর লেগা আদেশে যুদ্ধ গেছে, আমরা শেখ মুজিবুর লেগা যুদ্ধ যায়।
দেশের শান্তি পাই না, পড়াশোনার জন্য অনেক কষ্ট, দেশ অনেক নষ্ট হয়ে গেছে, শান্তির জন্যই তো আসলে শিক্ষার্থীরা এখন শান্তি পাচ্ছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আপনাদের অভিমত অভিব্যক্তি কি, আপনারা কি বলতে চান। ব্যারিস্টার রুমিন ফারহানা যেই মতামত পোষণ করলো প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে, সেটা সম্পর্কে আপনাদের মতামত কি? সাধারণ মানুষের জীবন যাপনের মান নির্ণয় করতে গেলে এখন আপনারা সকলে বুঝতে পারবেন যে জনগণ খুবই কষ্টে রয়েছে, খুবই ভোগান্তির মধ্যে রয়েছে। মানুষের দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচা আসলেই কষ্টকর হয়ে যাচ্ছে, কষ্টদায়ক হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম কিন্তু আকাশ ছোঁয়া এবং আকাশচুম্বী বৃদ্ধি পেয়েছে। যেই জিনিসের দাম ছিল 10 টাকা, সেটি এখন 30 টাকা দিয়ে কিনতে হচ্ছে। তাহলে যেই মানুষরা, যেই ব্যক্তিগণ, যে সাধারণ জনগণ, যেই সাধারণ মানুষ, যেই পরিবারগুলো দিন আনে দিন খায়, তাদের কি অবস্থা, তাদের কি হবে বলেন? একবার ভেবে দেখেছেন? এই সরকারের সবথেকে বড় ব্যর্থতা হচ্ছে এই যে এখন মাফিয়া নাই বা ফ্যাসিস্ট হাসিনা নাই, এখন তো সিন্ডিকেটটা ভেঙে দেবে তিনি, কিন্তু সিন্ডিকেট এখনও পর্যন্ত ভাঙা হচ্ছে না। এই বাজার সিন্ডিকেটগুলো যদি ভেঙে দেওয়া হতো তাহলে জনগণের এত ভোগান্তি হতো না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ব্যারিস্টার রুমিন ফারহানার সমালোচনাকে আপনারা কীভাবে নিচ্ছেন অবশ্যই জানাবেন। এবং আমি মনে করি প্রফেসর ইউনূসের এই বিষয়গুলো দেখা দরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিয়ে সহযোগিতা করা প্রয়োজন আমাদের সকলেরই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।